নিউজটা সবসময় এক্সেপশন, কারেক্ট, যুদ্ধটা সবসময় এক্সেপশন, যেখানে একজন আরেকজনের প্রতি সহানুভূতিটা সবচেয়ে বেশি, মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ মানুষকে বিশ্বাস করে। আমরা সেই গ্রহটাতে থাকি। আমরা আসলে একটা জাতি হিসেবে আমরা কিন্তু এই ভালো মানুষদের দলে। ডিপ ডাউন উই আর অল ডিসেন্ট পিপল। মিলিটারি টেকনোলজি এইভাবেই এগিয়েছে যাতে একজন সোলজার এটা দেখতে না পায় আমি কাকে মারছি, কারণ সেটা যদি সে দেখতে পায় তাহলে সে তাকে মারবে, এরকম কোনো সিওরিটি দেওয়া যাচ্ছে। মানে ডারউইন যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বলছেন, এই ফিটেস্টটা মানুষের ক্ষেত্রে হয়েছে যে বন্ধুত্বপূর্ণ যদি হও তুমি তাহলেই তুমি ফিট। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। সোল কানেকশন পডকাস্টের মতো আমরা যেরকম আরও কিছু আলাদা আলাদা ধরনের আড্ডা নিয়ে আসছি, সেটাও একটা পডকাস্টই বটে, কিন্তু আমরা স্পেসিফিক কিছু বিষয় নিয়ে আড্ডা মারছি। প্রেমাশিসের সঙ্গে আমরা আড্ডা মারছি হলো সোল কানেকশন বৈঠকের একটা নাম দিয়েছি আমরা, এবং এই নামটা আপনাদেরই একজনের দেওয়া। আমরা তার নাম এবং ডেসক্রিপশন নিচে দিয়ে দিচ্ছি, আপনারা তাদের জন্য একটা কিছু সোল কানেকশনের তরফ থেকে অবশ্যই থাকবে। আমরা এই ইমেলে মেল করবো, আপনারা প্লিজ রেসপন্ড করবেন। এখানে আমরা যেটা হয় সেটা হলো, আমি আর প্রেমাশিস মাঝে মাঝে আড্ডা মারি। আমরা তো আপনারা অনেকেই জানেন সন্দেশের আরেকজন, মানে কি বলবো, সন্দেশের আরেকজন পার্টনার বা সেই অর্থে সন্দেশের ফাউন্ডার আমরা দুজন একসাথে আমরা শুরু করেছিলাম সন্দেশ। বিভিন্ন জিনিস নিয়ে আমাদের আড্ডা হয়, বিভিন্ন জিনিস নিয়ে কথা হয়। কথা হতে হতে অনেক সময় আছে প্রেমাশিসও বই পড়তে খুব ভালোবাসে, আমিও বই পড়তে খুব ভালোবাসি। আমরা বিভিন্ন সময় বই নিয়ে আড্ডা মারি, মানে এই একটা বই পড়লাম, জানি সেই লেখা আছে, এই হয়েছে, এই বইয়ের ব্যাপারে। আমার মনে হলো এই যে আড্ডাগুলো, এগুলো তো আমরা নিজে নিজে মেরেই থাকি, বাট এই আড্ডাটা যদি আমরা দর্শকদের সঙ্গে মারতে পারি, আপনাদের সঙ্গে মারতে পারি, এবং আমার যে প্রেমাশিসের থেকে যেটুকু ওই বইটা পড়ে প্রেমাশিস কি রিয়েলাইজ করলো, আমি ওই আইডিয়াটার সঙ্গে একমত কিনা, ওই বইটার ব্যাপারে আমার ঠিক কি মনে হচ্ছে, এই পুরো ব্যাপারটাই, পুরো আড্ডাটা এই নিয়েই। আজকের যে বইটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো হিউম্যান কাইন্ড। এই বইটা যারা আপনারা অনেকে যদি পড়ে থাকেন পড়েছেন, না হলে অবশ্যই পড়বেন। এটাতে লেখা আছে এ হোপফুল হিস্ট্রি, রাটজার ব্রেগম্যান বলে কিছু একটা, এনার নিশ্চয়ই উচ্চারণটা অন্য কিছু হবে, রাজার ব্রেগম্যান, ডাচ ভদ্রলোক, এবং ইনি একটি হোপফুল হিস্ট্রি লিখেছেন অফ হিউম্যান কাইন্ড। তো প্রথম কথা হলো, আমাকে একটা জিনিস বল, বইটা তুই কবে পড়লি? এবং আচ্ছা, এই বইটা 2020-তে বেরিয়েছে, মানে ইংলিশ ট্রান্সলেশনটা 2020-তে বেরিয়েছে। আমি সম্ভবত 2020-তে অথবা 2021-এ পড়ি। সেপিয়েন্সের পরপরই এটা পড়া, সেই জন্য সেপিয়েন্সের পরপরই এটার রিভিউ করছি। এবং আমার মনে হয় এই বইটা পড়ার পেছনে বা এই বইটার প্রতি ইন্টারেস্টের পেছনে সেপিয়েন্সের একটা বিরাট ভূমিকা আছে। যেটা বললি তুইও, আমিও একটুখানি বলে দিই যে আমরা কিন্তু বই রিভিউ করছি না, একদমই না, যেটা আমরা এটা বই সেলিব্রেট করছি। এবার অনেকে পড়ার সময় পান না আজকাল ব্যস্ত জীবনে, আমাদেরটা পড়ে হয়তো তার কিছুটা লাভ হবে বা একটা ইন্টারেস্ট গ্রো করবে বইটার পেছনে, তারা গিয়ে পড়ে নিতে পারে। তো হ্যাঁ, এটা সেপিয়েন্সের একটা কন্টিনিউয়েশন বলা যেতে পারে। আমার প্রশ্নটা হলো, এই হোপফুল হিস্ট্রি, এই কথাটা খুব ইন্ট্রিগিং। হ্যাঁ, হিউম্যান কাইন্ড, এই হোপফুল হিস্ট্রি। এর আগে আমরা হিউম্যান কাইন্ড, মানে সেপিয়েন্সে হিউম্যান কাইন্ড সম্পর্কে বা মানুষের ইতিহাস সম্পর্কে, মানুষের মানে কীভাবে মানুষ আজকের মানুষে পরিণত হয়েছে, এই নিয়ে কথা বলেছি অনেকটাই। যদি আপনারা দেখে না থাকেন গিয়ে দেখতে পারেন, সেপিয়েন্স বলে একটা বই আছে। এই বইটা থেকে ফার্স্ট থিং, মানে এই বইটা মানে প্রথম কথা হলো বইটা কী নিয়ে। এই বইটা কী নিয়ে সেটা একটা জায়গাতেই, মানে ফার্স্ট চ্যাপ্টারেই খুব ক্লিয়ারলি বলা আছে। ধরা যাক এটা একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন। একটা মনে করুন একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা জায়গায় হঠাৎ করে দুটো মানে ট্রেনের ধাক্কা লেগেছে এবং সবাই বিপর্যস্ত হয়ে পড়েছে। তো কিছুক্ষণ পর যখন সবার জ্ঞান ফিরলে তো বেরোতে হবে ট্রেনটার থেকে, সবাইকে তো বেঁচে বেরোতে হবে। তো এবার দুটো সিনারিও মনে করা যাক, আমরা উনি যেভাবে বলছেন আমি সেভাবেই বলি। মনে করা যাক আমরা একটা গ্রহতে রয়েছি, যেই গ্রহতে যখনই যার জ্ঞান ফিরলো, যে একটু সুস্থ আছে, তারা কিভাবে বেরোবে, দেখছে যে কিছু বুড়ো মানুষ আর মানে বৃদ্ধা রয়েছেন, শিশুরা রয়েছে, অনেকে খুবই মানে রক্ত পড়ছে, সাংঘাতিকভাবে আহত। তো প্ল্যানেট এতে এরা কি করবেন, যে আগে এদেরকে বের করবেন, সাহায্য করবেন অন্যদেরকে। হ্যাঁ, যে আচ্ছা আগে বৃদ্ধরা বেরোক, তারপরে শিশুরা বেরোক, তারপরে যারা বেশি আহত তাদেরকে বের করে, যারা একটু অপেক্ষাকৃত সুস্থ তারা এই হেল্পটা করে তারপরে সবাইকে বের করবেন। এটা প্ল্যানেট এ বা 1 নম্বর গ্রহতে হচ্ছে।
2 নম্বর গ্রহতে কি হচ্ছে, এটা অন্য একটা গ্রহ, প্ল্যানেট বি ধরা যাক সেটা। সেখানে মানুষ বলছে না আমার বাঁচাটা তো সবার আগে প্রয়োজন, কে মরে গেল, কে বৃদ্ধ বৃদ্ধা, কে অসুস্থ, সেটা থেকে তো আমার লাভ নেই, আমার নিজের বাঁচাটা সবার আগে দরকার। তাই পাড়িয়ে টাড়িয়ে অন্যদের উপরে কোনোভাবে গিয়ে সে নিজেকে বাঁচিয়ে নিল বা বেরোলো। এবার প্রশ্ন করছেন উনি যে আপনার কি মনে হয় আপনি কোন গ্রহটাতে রয়েছেন? প্ল্যানেট এ যেখানে সবাই সবাইকে হেল্প করে ওই ট্রেনটার থেকে বেরোবে, নাকি প্ল্যানেট বি যেখানে নিজের বাঁচার জন্য সবাই অন্যদেরকে দরকার হলে স্ট্যাব করে, দরকার হলে তার উপরে স্ট্যাম্পিড করে বেরিয়ে যাবেন? এবার আমার প্রশ্নটা হলো যে এইরকম দুটো প্ল্যানেট, যেখানে একটাতে সোজা কথা যেটা ওর কথাতে বুঝতে পারলাম সেটা হলো এক জায়গায় প্রচুর ভালো লোক থাকে, এক জায়গায় প্রচুর খারাপ লোক থাকে। প্ল্যানেট এ আর প্ল্যানেট এতে ভালো লোক থাকে, প্ল্যানেট বিতে খারাপ লোক থাকে। এবার আমার বক্তব্য হলো সেলফিশ লোক থাকে, খারাপ লোক, সেলফিশ, হ্যাঁ খারাপ তো বলা যাবে না, খারাপ ভালো না, সেলফিশ এবং নিজের ব্যাপারে ভাবার লোক। রাইট। এবার আমাকে যদি এই প্রশ্নটা করা হয়, বা আমার মনে হয় বেশিরভাগ লোককে এই প্রশ্নটা করা হলে, আমরা তো বলবো যে প্ল্যানেট বিতেই থাকি আমরা, কারণ এখানে তো সবাই নিজেকে নিয়ে ব্যস্ত এবং নিজের কথাই ভাবছে। কাটথ্রোট কম্পিটিশন, কিলার ইনস্টিংক্ট, একে অপরের ভালো লাগায় খুশি না হওয়া। আমি বলছি যে এরকম না যে এর বাইরে মানুষ নেই, আছে, কিন্তু আমরা যদি বিশ্বাস করতে বলা হয়, আমার মনে হয় মানে প্ল্যানেট বি একটু ভারী। এবার এই বইটা হচ্ছে এটা প্রমাণ করছেন উনি পুরো বইটা ধরে যে না আসলে কিন্তু আমরা প্ল্যানেট এতে থাকি, অর্থাৎ সেখানে সবাই সবাইকে হেল্প করে, যেখানে একজন আরেকজনের প্রতি সহানুভূতিটা সবচেয়ে বেশি, মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ মানুষকে বিশ্বাস করে। আমরা সেই গ্রহটাতে থাকি। আমরা আসলে হিউম্যান সেপিয়েন্সি বলা যাক, মানে প্রাণী হিসেবে বা একটা জাতি হিসেবে আমরা কিন্তু এই ভালো মানুষদের দলে। ডিপ ডাউন উই আর অল ডিসেন্ট পিপল। আচ্ছা, হ্যাঁ, কাজেই এই যে পজিটিভিটিটা নিয়ে তুই কথা বলিস, উনি এই বইটাতে সেই পজিটিভিটিটার কথা বলছেন। দেখ, আমি বিশ্বাস তো করতে চাই এবং মনে প্রাণে বিশ্বাস করি এই পৃথিবীতে যে এই পৃথিবীতে ভালো মানুষের অভাব নেই এবং এই পৃথিবীতে ভালো জিনিসের অ্যাকসেপ্টেন্সের অভাব নেই। সোল কানেকশনের একটা লাইন আছে, আপনারা সবাই জানেন প্রায়, স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি। তো আমি তো পজিটিভিটি নিয়ে কথা বলি, আমি বিশ্বাস করি পজিটিভ জায়গায়। কিন্তু এই মুহূর্তে আই উইল বি দ্য ডেভিলস অ্যাডভোকেট। আমি এমন একটা জায়গা থেকে প্রশ্ন করতে চাই যেখানে এই প্রশ্নের উত্তরটা আরও স্ট্রঙ্গার হয়, যেখানে আমি মনে করতে চাই এই মুহূর্তে এমন একটা পয়েন্ট অফ ভিউ থেকে তৈরি করতে চাই বিষয়টা, যেখানে আমার মনে হয় পৃথিবীতে খারাপ লোক আছে। ঠিক ঠিক। আচ্ছা, এবার আমি যদি সেই ডেভিলস অ্যাডভোকেটের ভূমিকাটা পালন করতে চাই, তাহলে আমার বক্তব্য হলো যে এই মুহূর্তে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, এই মুহূর্তে ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ হচ্ছে, এই মুহূর্তে গাজাতে জঘন্যভাবে লোকজন মারা যাচ্ছে এবং বাচ্চারাও গৃহহারা হচ্ছে, বাচ্চারা মারা যাচ্ছে। এরকম লেভেলের নোংরা পৃথিবীর ছবি আমরা দেখতে পাচ্ছি। টেরোরিজম, আইসিস ইজ এ থ্রেট টু দ্য ওয়ার্ল্ড। এবং আমি শুধু একটা টেরোরিজম বলছি না, বিভিন্ন রকম টেরোরিজম। একটা ধর্মের টেরোরিজম হতে পারে, একটা অন্য ধর্মের টেরোরিজম হতে পারে, যে কোনোভাবে। সো এত কিছুর মধ্যে আমি কেন বিশ্বাস করবো আমি প্ল্যানেট এতে থাকি? একদম এক্সট্রিমের থেকে তুই শুরু করলি, আমরা এক্সট্রিম থেকেই শুরু করি। মানে মিলিটারি রুল বা যুদ্ধ, এটা সবচেয়ে আমাদের মনে হয় যে এখানে তো প্রমাণ হয়েই যাচ্ছে যে মানুষ অন্যজনকে মারতে চায়। ঠিক, রাইট। এবার এখানে উনি আর গল্প যেখানে দিচ্ছেন, যে গল্প বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আমি একটু ইতিহাসের থেকে ফিরে আসি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্যাসিফিক আইল্যান্ড, মানে প্যাসিফিক প্রশান্ত মহাসাগরের ওখানে একটা দ্বীপ ছিল, সেখানে আমেরিকানরা যায় এবং সেখানে জাপানিজদের সাথে যুদ্ধ হয়। যুদ্ধের পর যিনি ছিলেন ওদের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো বিভিন্ন পেশার মানুষই যোগ দিয়েছেন, তো আমেরিকার একজন ইতিহাসবিদ কর্নেল মার্শাল, তিনি ওটার কর্নেল ছিলেন ওই ট্রুপটার। এরা হেরে গেল। হেরে যাওয়াতে উনি এবার যে কেন হারছি আমরা, মানে আমাদের নাম্বার অনেক বেশি, তো আমরা জাপানিদের থেকে হারছি কেন করতে গিয়ে উনি দেখলেন যে বেশিরভাগ সোলজার গুলি করেনি। তারপর উনি আরও অনেক যুদ্ধ দেখেন মিলিটারিদের নিয়ে,
তাদের সাথে ইন্টারভিউ করেন, প্রচুর যুদ্ধের স্ট্যাটিস্টিক্স দেখেন, সেখানে একটা জিনিস খুব উঠে আসে যে 10-15% সোলজার আসলে গুলিটা করে, হ্যাঁ, আর বাকিটা করে না, বাকিরা করে না। এবং ওনার এই আবিষ্কারটা, ওনার এই মানে এই গবেষণাপত্রটা পরে আমেরিকান সোলজার, আমেরিকান মিলিটারি খুব ভালোভাবে নেয়, সেভাবে ট্রেনিং ডিভাইস করে। কারণ দেখা গেছে যে বেয়নেট আমরা দেখি, বেয়নেট দিয়ে মানুষ মারা, 1-2% বেয়নেট অ্যাকচুয়ালি ইউজ হয়েছে সারা পৃথিবীর যুদ্ধের ইতিহাসে। হ্যাঁ, এবং অ্যাকচুয়ালি সোলজাররা অনেক সময় উপরে তাক করে দিচ্ছেন। সিভিল ওয়ার যখন হয়েছে, আমেরিকান সিভিল ওয়ার, তারপরে সমস্ত রাইফেলগুলো এক করে দেখা গেছে প্রচুর রাইফেল শুধু লোড করা হয়েছে, ফায়ার করা হয়নি। আচ্ছা, 60-70%। এটা হচ্ছে সোলজারদের ক্ষেত্রে আমি বলছি, মানে ডিরেক্ট যেখানে যুদ্ধ, যাদেরকে ট্রেন করা হয়েছে অন্যকে মারার জন্য, যুদ্ধ করবার জন্য, মারার জন্য তারা। এবং যেভাবে আমাদের মিলিটারি টেকনোলজি ধীরে ধীরে এগিয়েছে, আমরা দেখেছি যে সামনে থেকে মারবার পদ্ধতি ধীরে ধীরে কমে এসছে, দূর থেকে মারাটা অনেক বেশি সহজ। মানে বম হোক, প্রথমে ধরা যাক, আমরা তো মানে মানুষ প্রথমে কি ছোড়া দিয়ে বা এমনি দিয়ে যুদ্ধ করতো একটা সময়, তারপরে তীর ধনুক, তারপরে গুলি, তারপরে এখন প্রায় মিসাইল, মানে আর্টিলারি মিসাইল। মিলিটারি টেকনোলজি এইভাবেই এগিয়েছে যাতে একজন সোলজার এটা দেখতে না পায় আমি কাকে মারছি, কারণ সেটা যদি সে দেখতে পায় তাহলে সে তাকে মারবে, এরকম কোনো সিওরিটি দেওয়া যাচ্ছে না। আচ্ছা, অর্থাৎ এটা একটা প্রসেসের মধ্যে পড়েছে যে একজন আরেকজনকে কেন মারছে, মানে সোলজারদেরকে কী করে যুদ্ধ করানো যায়, সেখানে বারবার এটা উঠে এসেছে যে সোলজাররা আসলে যুদ্ধ করতে চায় না, এবং এখানে যুদ্ধ করতে চায় না, এবং এখানে এটা মানুষের মধ্যে নেই। একজন মানুষ আরেকজন মানুষকে মারতে চায় না। আমাদের জাতিগতভাবে ভেতরে আমরা খুব ভালো মানুষ, এটাই উনি বারবার বলছেন যে আসলে কিন্তু মানুষ মানুষকে মারতে চায় না। যদি মারতে চাইতো তাহলে যে সময় মানুষ খুব স্ট্রাগল পিরিয়ডে ছিল, মানে হান্টার গ্যাদারার, যখন আমরা শিকারী ছিলাম, বনে জঙ্গলে ঘুরতাম, প্রচুর ইতিহাসবিদ এটা প্রমাণ করার চেষ্টা করেছেন বারবার যে সেই সময় না সাংঘাতিক যুদ্ধবিগ্রহ হতো, কোনো প্রমাণ পাওয়া যায়নি। যত স্কেলেটন উদ্ধার হয়েছে, কঙ্কাল উদ্ধার হয়েছে, কোথাও এটা বলা যাচ্ছে না যে ওখানে ওদের মধ্যে যুদ্ধ হয়েছিল। আর এরকম কোনো ছবি পাওয়া যায়নি, এরকম কোনো গুহাচিত্র পাওয়া যায়নি যেখানে যুদ্ধের ছবি আছে। হ্যাঁ, যদি যুদ্ধ হতো, আমার যেটা মনে হয়, যদি যুদ্ধ হতো, যুদ্ধ যদি একটা ইম্পর্টেন্ট ইভেন্ট হতো, শিকার একটা ইম্পর্টেন্ট ইভেন্ট ছিল, সেটা ছবিও আছে, গুহাচিত্রে আছে। তাদের নিজেদের মতো থাকার গুহাচিত্র আছে, কিন্তু যুদ্ধ যদি থাকতো তাহলে যুদ্ধেরও কিছু থাকা উচিত ছিল। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, ঠিক। তো প্রিহিস্টোরিক যেটাকে আমরা বলি, মানে এগ্রিকালচার সিভিলাইজেশনের আগের যত গুহাচিত্র আছে সেখানে কোথাও যুদ্ধ নেই। তো এরকম কোনো প্রমাণ কিন্তু নেই যে মানুষ যুদ্ধ করতে চায়। যুদ্ধটা এসছে ওই সেপিয়েন্সের ওই জায়গাটা থেকেই আবার শুরু করতে হয় আমাদের, যে এগ্রিকালচার সিভিলাইজেশন হবার পর যখন মানুষের কাছে প্রপার্টির কনসেপ্ট এলো, যখন পজেশন, মানে সম্পদ, এটা আমার, ওটা তোমার। তার আগে তো আমার তোমার বলে কিছু নেই, পুরো পৃথিবীটাই আমার। হ্যাঁ, যেখানে ফলমূল আছে ভেঙে খেয়ে নাও, ছিঁড়ে খেয়ে নাও ইত্যাদি। যখন এগ্রিকালচার মানে কৃষি প্রধান হলাম আমরা, তখন প্রথম হলো যে আচ্ছা এটা আমার জিনিস, এটা যখন আমার হলো তখনই তার থেকে এটা বংশানুক্রমিকভাবে কি করে পাস হবে, আমার যেটা আমারই থাকবে, আমার ছেলেমেয়ের কাছে পৌঁছবে, নাকি অন্য কেউ এটা ছিনিয়ে নেবে। এখান থেকে একটা অর্গানাইজেশনের তৈরি, এখান থেকে রাজার প্রয়োজন, কারণ তখন একটা শাসনের প্রয়োজন হলো, সেখান থেকে যুদ্ধ বিগ্রহের শুরু। এটা হচ্ছে ইতিহাস। আমি একটুখানি এই জায়গাটা একটুখানি কনক্লুড করার চেষ্টা করি। যুদ্ধ, আমি যেরকমভাবে যেই হোপফুল হিস্ট্রির কথা বলছি, হোপফুল হিস্ট্রির মধ্যে সবচেয়ে আগে প্রেমাশিস যেটা বললো সেটা হলো প্ল্যানেট বি, প্ল্যানেটেতে ভালো লোক থাকে, প্ল্যানেট বিতে খারাপ লোক থাকে। কিন্তু আমি ডেভিলস অ্যাডভোকেট হিসেবে জিজ্ঞেস করলাম যে যুদ্ধ ইজ দ্য প্রাইমারি থিং যেটা মানুষ করছে এই মুহূর্তে, এবং তাতে যেটা বেসিক একটা জায়গা আসলো যে যুদ্ধ কোনোদিনই আমাদের বেসিক ন্যাচারাল আইডেন্টিটির সঙ্গে কানেক্টেড নয়। যুদ্ধ আমাদের ন্যাচারাল আইডেন্টিটির সাথে কানেক্টেড নয়। কিলার ইনস্টিংক্ট যেটাকে বলে, সেই কিলার ইনস্টিংক্টটা মানুষের মধ্যে আসলে নেই। হ্যাঁ, কিন্তু যখন মানুষ শিকার করে খেত, তার পেছনে কারণটা ওয়াজ পিওরলি মানে খিদে। এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা উনি খুব একটা ইন্টারেস্টিং ঘটনা, সেটা হচ্ছে যে মানুষ শিকার করে খেত কী করে। আমরা সেপিয়েন্সের আলোচনার সময় এটা বলেছি যে মানুষ আদতে সমস্ত প্রাণীকুলের মধ্যে একটা খুব দুর্বল প্রাণী। মানে ইভেন আমাদের যে অন্যান্য হিউম্যান স্পিসিস ছিল, নিয়ান্ডারথাল, তাদের থেকে আমরা দুর্বল
আমাদের ব্রেন ক্যাপাসিটিও তাদের থেকে কম, ঠিক, আমাদের শারীরিক ক্যাপাসিটিও শারীরিক থেকে কম। তাহলে মানুষ কি করে সারা পৃথিবীর রাজা হলো? মানে সাইবেরিয়া থেকে দক্ষিণ মেরু অবধি তো মানুষই দেখা যাচ্ছে শুধু, তা কি করে এটা হলো? এখানে আমরা সেপিয়েন্সে একটুখানি ঢুকবো। উনি একটা খুব ইন্টারেস্টিং রিসার্চের কথা বলেছেন, যেটা না বললে পরে আমার মনে হয় এই বাকি যে আলোচনাটা হবে সেটার মানেটা একটু বুঝতে অসুবিধা হবে। রাশিয়াতে একটা হয়েছিল। আচ্ছা, তুই এটা বলেছিলি, পরেই আমি এটা নিয়ে আরও পড়ি। কুকুর, যে আমাদের খুব গৃহপালিত কুকুর, যেই প্রাণীটাকে নিয়ে আমাদের এত ভালোবাসা, কুকুর তো ন্যাচারাল প্রাণী নয়। না, কুকুর এই পৃথিবীতে ছিল না। কুকুর এই পৃথিবীতে ছিল না। তো কুকুর মূলত নেকড়ের থেকে ধীরে 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 ব্রিড করে করে কুকুর বানানো হয়েছে। হ্যাঁ, আমি শুধু এখানে একটা জিনিস বলে দিই, আমি একটা কুকুরের হিস্ট্রি পড়েছি, সেটা একটুখানি বলে দিই। সেটা হলো যে মানুষ যখন নিজের ঘর করে থাকা শুরু করে, তখন দেখা যায় যে ওই পজেশনের কথা তুই যেটা বলছিলি, যেটা বলছো পজেশন, মানে এই জিনিসটা আমার, এই বাড়িটা আমার, সেরকম সময় বাইরের লোকের ইন্ট্রুশন, মানে বাইরের লোক এসে কিছু জিনিস নিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছিল, যাকে চুরি বলে বাংলা ভাষায়। নেকড়েরা খুব হানা দিত, এবং মানুষ যেটা করে, একটা নেকড়েকে ধরে বাইরে বেঁধে রাখে, বাইরে বেঁধে রাখা শুরু করে। তাতে দেখা যায় চোর আসা কমে যাচ্ছে, এবং নেকড়েটা আস্তে আস্তে ওভার দ্য টাইম পিরিয়ড অফ মেনি ইয়ার্স, ও আস্তে আস্তে বুঝতে পারে যে এখানে যদি আমি থাকি, আমার খাওয়া দাওয়ার চিন্তা করতে হবে না, আমাকে দুবেলা দুবার খাবার দেবে, আর আমার কাজ হলো কেউ যদি আসে তাকে ঘেউ ঘেউ করতে হবে বা খ্যাক খ্যাক করতে হবে, তাকে ভয় দেখাতে হবে। এইটা ইজ দ্য বেসিক আইডিয়া অফ ডগ। মানুষের পৃথিবীতে কুকুর নেকড়ে থেকে এইভাবে ইভলভ হয়েছে। কি অদ্ভুত, কিন্তু কি ইন্টারেস্টিং। হ্যাঁ, এবার 1958-তে রাশিয়ার একজন সায়েন্টিস্ট লিডমিয়া ট্রট বলে, তিনি এবং তার সুপারভাইজার, তারা ভাবলেন যে এই যে নেকড়ের থেকে কুকুর হলো, এটাকে আমরা মানে আবার করতে পারি কিনা এই প্রসেসটাকে। হ্যাঁ, কারণ কুকুরের কোনো ইতিহাস সেভাবে কিন্তু নেই। তো তারা কি করলেন, সাইবেরিয়াতে গেলেন, সিলভার ফক্স বলে খুব ভয়ানক একটা নেকড়ে, তাদের ফার্ম আছে, যেই কারণে বলছি সেরকম কারণে, মানে স্লেজ টানার জন্য ইত্যাদি কারণ, তাদের ফার্ম থেকে বললেন আমরা একটা জিনিস নিয়ে শুধু সিলেক্ট করব, যারা একটুখানি বন্ধুত্বপূর্ণ, বন্ধুভাব যেই নেকড়েদের মধ্যে বেশি, তাদেরকে নেব। হ্যাঁ, তো হাত বাড়িয়ে দিলেন, উনি নিজে করেছেন এটা, হাত বাড়িয়ে দিয়েছেন প্রত্যেকটা খাঁচার মধ্যে। যেই নেকড়েটাকে দেখলেন যে একটু কামড়াতে একটুখানি দেরি করছে, তাকে উনি সিলেক্ট করছেন, তাতে একটু বন্ধুত্বপূর্ণ। তো এক দল নেকড়ে তৈরি হলো, তাদের মানে সবাই একটু বন্ধুত্বপূর্ণ। তার পরের জেনারেশন শুধুমাত্র নেই, যারা একটু বেশি বন্ধুত্বপূর্ণ তাদেরকে সিলেক্ট করছেন। সিলেক্ট করতে করতে দেখা গেল 6-7 জেনারেশনের পর এই যে নেকড়ে ছিল এদের ল্যাজ নড়া শুরু হলো, এদের কান নেমে এলো, এদের চেহারার মধ্যে কেমন একটা নমনীয়তা চলে এলো, এদের মধ্যে হিংস্রতাটা চলে গেল, দাঁত ছোট হয়ে গেল, এবং ধীরে ধীরে ওদেরকে মনে হচ্ছে যে হ্যাঁ, এরা নেকড়ে নেই, এরা কুকুর হয়ে গেছে। একদম ঠিক। এটা খুব একটা বিবর্তনে, মানে ইভলিউশনের বায়োলজিতে একটা খুব ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট। কারেক্ট। উনি যেটা বলছেন, এবং উনি বলছেন মানে উনি কোট করছেন অন্যান্য বিজ্ঞানীদেরকে, যে মানুষের বিবর্তনটা এমনি হয়েছে। মানুষ যতদিন পর্যন্ত একা একা লড়াই করার চেষ্টা করেছে, ততদিন মানুষ কিছুতেই কিছু করতে পারেনি। যেই মানুষগুলো বন্ধুত্বপূর্ণ, যারা অন্যের সাথে বন্ধুত্ব করতে পারে এবং আরেকজনের সাথে মিলে একটা কাজ করতে পারে, শুধুমাত্র তারাই সার্ভাইভ করছে। মানে ডারউইন যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বলছেন, এই ফিটেস্টটা মানুষের ক্ষেত্রে হয়েছে যে বন্ধুত্বপূর্ণ যদি হও তুমি, তাহলেই তুমি ফিট। মানে তুমি যদি একা না থেকে একটা গোষ্ঠী তৈরি করতে পারো, তাহলেই তুমি ফিট। হ্যাঁ, তাহলে সেটা করতে হলে কি করতে হবে? তোমার অন্যের প্রতি সহানুভূতি দেখাতে হবে, অন্যের প্রতি বন্ধুত্বপূর্ণ আচার করতে হবে, ভালো মানুষ হতে হবে, হ্যাঁ, লয়াল থাকতে হবে। এই ট্রেডগুলোই মানুষকে মানুষ করে। সেই জন্যই সেপিয়েন্স হয়ে আজকের দিনে সমস্ত করেছেন। এবং এখানে উনি বলেছেন যে বায়োলজিক্যালি একটা খুব বড় চেঞ্জ হয়েছে আমাদের মধ্যে এই প্রসেসটাতে। ওদের যেমন কান নেমে গেছে, ল্যাজ নড়ছে, আমাদের মধ্যে একটা খুব অদ্ভুত চেঞ্জ হয়েছে, যেটা আমরা কম কিন্তু মানে করি, যে এটা হচ্ছে আমাদের চোখ। সমস্ত প্রাণীকুলের মধ্যে একমাত্র মানুষ, আজকের যে মানুষকে আমরা জানি, তাদেরই চোখে একটা সাদা অংশ আছে। আর কোনো প্রাণী নেই যার চোখের মণিটা কালো, বাকি পার্টটা সাদা।
সাদা অংশটাতে দেখবি তুই যে বাঁদরি বল বা শিম্প্যাঞ্জি বল গরিলা বল তাদেরও কিন্তু স্ক্লেরা আছে, যেটাকে স্ক্লেরা বলে মানে বায়োলজিতে। স্ক্লেরাটা কালো, কারণ ওখানেও মেলানিন থাকে। আচ্ছা, তো সাদাটা থাকাতে কি হয়েছে, আমি যে তোর দিকে তাকাচ্ছি, আমার চোখ অনেক কথা বলছে, তুই আমাকে বুঝতে পারছিস, আমার ইমোশনটা বুঝতে পারছিস তুই। আচ্ছা আমাদের স্কিনগুলো অনেক বেশি নমনীয়। আচ্ছা, এক মিনিট, চোখের ব্যাপারে আমার যেটা তোর কথা শুনে আমার যেটা রিয়েলাইজেশন হলো, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হলো যেহেতু আমাদের চোখে একটা সাদা অংশ আছে, তো আমাদের এই কালোটাকে আরেকটু হাইলাইট করে সাদাটা, তো তার মানে আমাদের কনসেন্ট্রেশন অন দ্য আইজ গেটস ক্লোজার, এবং যেই কারণে এই পৃথিবীতে প্রচুর কবি, প্রচুর মানুষ, প্রচুর সং রাইটার, প্রচুর শিল্পী চোখ নিয়ে কথা বলেই গেছে। তুমি মুখে বললে না, কিন্তু তোমার চোখ দেখে বুঝলাম তুমি প্রেম করছো। এক্স্যাক্টলি, তো চোখ শাহরুখ খান বলেছেন না, कह देते हैं ना आंखें, बोलने की जरूरत এখানে আঁখিও সে গলিও মারতে হয় লোকে। ঠিক আছে, হ্যাঁ। তো ইমোশনটা আমাদের চোখ দিয়ে হয়েছে, তাতে আমাদের হেল্প হয়েছে, তার জন্য আমরা মানুষের মতো মানুষ হতে পেরেছি। মানুষের মতো মানুষ যে কথাটা, তার আমার মনে হয় উনি যেটা বলতে চাইছেন, যে এই এমপ্যাথি, এই সহানুভূতি, এই বন্ধুত্বপূর্ণ ব্যবহার, লয়্যালটি, একজন আরেকজনের পাশে দাঁড়ানোর ইচ্ছে, এটা মানুষকে মানুষ করেছে। আদতে কিন্তু মানুষ আরেকজন মানুষের সাথে লড়াই করে মানুষ এই জায়গাটাতে এসে পড়েনি। এটা হচ্ছে মূল ব্যাপার। মানুষ যদি বেসিক্যালি এরকমই হয়, তাহলে মানুষ এই মুহূর্তে ধর্মান্ধ কেন? এই মুহূর্তে মানুষ ধর্মের নামে কাটাকাটি করছে কেন? টেরোরিজম হচ্ছে কেন? এরকম অনেক ঘটনা আমরা শুনতে পাই, যেখানে মানে নারী অত্যাচার যেটাকে বলে, রেপ, এত রেপ কেসেস ইন্ডিয়াতে, সারা ওয়ার্ল্ডে, এত সুইসাইডস, এগুলো তো সব ঘটে। এবং মানুষ সুইসাইড কেন করে? বেশিরভাগ ক্ষেত্রে কোনো একটা মানুষের থেকে দুঃখ পায়, তার মানে সেই মানুষ তো সহানুভূতি দেয়নি তাকে। তো এইরকম একটা সিচুয়েশন তো আছে, মানে ইট ইজ রিয়েলিটি। হ্যাঁ, তাহলে এই রিয়েলিটিতে হাউ ইজ দিস কামিং ট্রু? তো আমরা এটার একটা উত্তর এটা, যে বিংশ শতাব্দীতে, মানে গত 100 বছরের ইতিহাসে, যে আমরা যদি কোনো কিছুর নামে অন্ধ হয়ে কাউকে কোনো একটা সাংঘাতিক বড় ক্রাইম করতে দেখে থাকি, সেটা হচ্ছে নাৎসিরা। হিটলার জার্মানির। এবার এটা তো একটা ন্যায্য প্রশ্ন, যে হিটলার তো একা করেনি, ঠিক, অনেক লোক ছিল। আর হোলোকস্ট অ্যাকচুয়ালি হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তার হোলোকস্টের সময় হিটলার ওখানে দাঁড়িয়েছিলেন না। তো এই যে ওর সোলজাররা, এই যে ওর পুরো র্যাঙ্কের সমস্ত লোকজন, এরা তাহলে এটা করলেন কেন? তাদের কি কারো বিরুদ্ধে চারণ করতে ইচ্ছে করেনি? কারেক্ট, তাদের কি কারো ওই হিউম্যান সাইডটা জেগে ওঠেনি? এটা নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে, বহু বৈজ্ঞানিক এটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে মানুষ আদতে কিন্তু অন্য মানুষকে ব্যথা দিতে ভালোবাসে। এটা নিয়ে সবচেয়ে আমি আদতে ভালোবাসে না, ব্যথা দিতে, অন্য মানুষের উপরে একটা অত্যাচার করতে ভালোবাসে, এটা হচ্ছে আমাদের কোর। এটা প্রচুর বিজ্ঞানী প্রমাণ করার চেষ্টা করেছেন। আচ্ছা, সেটা নিয়ে একটা খুব ইন্টারেস্টিং, জানিস হয়তো, খুব ইন্টারেস্টিং এবং খুব বহুল প্রচলিত একটা, আমি নাৎসিতে ফিরবো তার আগে এই গল্পগুলো একটু বলা দরকার, যে একটা এক্সপেরিমেন্ট হয়েছিল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে 1971 সালে। স্ট্যানফোর্ড জেল এক্সপেরিমেন্ট বলা হয় ওটাকে। কী করেছিলেন না, যে 2 ডজন ছেলে নিয়েছেন, 1 ডজন ছেলেকে বলেছেন যে আমরা একটা জেল এক্সপেরিমেন্ট করবো, একটা মেকশিফট জেল। হ্যাঁ, এখানে 12 জন ভলেন্টিয়ার হবে জেলের কয়েদি হওয়ার জন্যে, 12 জন ভলেন্টিয়ার হবে জেলের গার্ড হওয়ার জন্যে। এবার আমরা তোমাদের ছেড়ে দেবো, এই হচ্ছে তোমাদের রোল। উনি ইউনিফর্ম পরিয়ে দিয়েছেন এমনি। তো 2-3 সপ্তাহ যাবার পর দেখা গেছে যে ওরা সবাই জানে যে ওরা ভলেন্টিয়ার এবং ওরা ক্লাসমেট, কিন্তু শুধু ওদের রোলটা এমনি বলে সাংঘাতিক রকমের অত্যাচার করেছে যারা প্রিজন গার্ডের রোল প্লে করছে তারা। মানে যারা জেলের কয়েদি হয়েছে, ভলেন্টিয়ার হয়েছে, তাদের মানে ছেড়ে দেমাকে দেবে, মানে ডিপ্রেশনে চলে গেছে, অ্যাংজাইটি হয়ে গেছে, ফিজিক্যালি অনেক অ্যাবিউজ করা হয়েছে, ইত্যাদি সমস্ত হয়েছে। তো তার থেকে এটা বেরিয়েছিল তখন, যে মানুষকে যদি ছেড়ে দেওয়া হয় রেগুলার এমনি একটা, জাস্ট বিকজ দেয়ার রোল ইজ ডিফারেন্ট, ওই ইউনিফর্মটা থাকলেই মানুষ অত্যাচারী হয়ে যায়। আচ্ছা, এটা নিয়ে প্রচুর কাহিনী, তারা ভুলেই গেছে।
আসলে ওখানে উনি বলছেন যে তাহলে মানুষের আসলে মানে ইচ্ছেটা ভেতর থেকে হচ্ছে যে অন্যকে অত্যাচার করা, আমার মতো যে নয় তাকে অত্যাচার করব। ঠিক। এই স্ট্যানফোর্ড জেল এক্সপেরিমেন্টটা কিন্তু যত তারপরে টিভি শো হয়েছে সেগুলোর মূল কিন্তু থিওরিটাও স্ট্যানফোর্ড, যে মানে বিগ বস, বিগ ব্রাদার বা এমনি যত তো রিয়েলিটি শোজের যে বেসিক এই যে দেখা যায় বিগ বসে বা বিগ ব্রাদারে লোকজনের মধ্যে থেকে একটা কি বলবো একটা হিংস্র জিনিস বেরিয়ে আসে, ঝগড়া লাগে। তো এই ধরনের জিনিসপত্রর একটা জিনিস আমি তোকে বলি, সেটা আমার একটা জিনিস মনে হচ্ছে, যেহেতু তুই আচ্ছা তুই বলে না তারপর আমি বলবো, কারণ বিগ বসে এই যে ঝগড়া লাগে বারবার, আই নো ওয়াই ইট হ্যাপেন্স। রাইট। এবার তোর আরেকটা এক্সপেরিমেন্টের কথা বলছিলি একটু আগে, আমরা যখন কথা বলছিলাম, আরেকটা এক্সপেরিমেন্ট কি ছিল? আরেকটাকে স্ট্যানলি মিলিগ্রাম এক্সপেরিমেন্ট বলে। ওখানেও এমনি করা হতো যে দু ধরনের লোক, একটা টিচার একটা লার্নার। লার্নাররা সব ভলেন্টিয়ার। তো ভলেন্টিয়ারদেরকে এমনি হচ্ছে টিচার একটা প্রশ্ন করবে, যদি উত্তরটা ভুল হয় তাহলে টিচার একটা সুইচ টিপবে, তাহলে পরে শক লাগবে, ইলেকট্রিক শক, এবং প্রতিটা ভুল উত্তরের সাথে সাথে শকের মাত্রা বেড়ে যেতে থাকবে, মারাও যেতে পারে কেউ, এই পর্যন্ত কখনোই কমানো হবে না। এই দুটো এক্সপেরিমেন্ট করে মানুষ মানে মোটামুটিভাবে এটা প্রমাণ করে ফেলেছে আর কি, এই দুজন, যে আদতে মানুষের মধ্যে থেকে ওই হিংস্র ব্যাপারটা আসল এবং হিংস্রটা বেরিয়ে আসে। ঠিক আছে, এটাকে লুসিফার এফেক্ট বলে। এবার তারপরে দেখা গেল, তার বেশ কিছু পরে কিন্তু, যে এই এক্সপেরিমেন্টগুলো খুব ম্যানিপুলেটেড ছিল। অর্থাৎ এই যে প্রিজেন্ট গার্ড যাদেরকে বানানো হয়েছিল ভলেন্টিয়ার, তাদেরকে প্রতি মুহূর্তে বলা হতো যে তোমাদের কিন্তু আরও শক্ত হতে হবে, যারা নরম হচ্ছে তাই তুমি নরম হচ্ছ কেন, তোমাকে আরও অত্যাচার করতে হবে। অর্থাৎ এই যে ফ্রি ফ্লোয়িং বলছে যে আদতে সবাই নিজের মতো করে করেছে, ঘটনাটা আদৌ তা নয়। এক্স্যাক্টলি এটাই আমি বলতে চাইছিলাম, যে বিগ বস যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা একটু ভালো করে যদি সাইকোলজি খেয়াল করে থাকে কেউ, আমি অনেক দিন আগে দেখেছিলাম একটা বিগ বসের সিজন, আমার মনে আছে, সেখানে একটা জিনিস খুব ক্লিয়ারলি ছিল যে এমন এমন কিছু টাস্ক দেওয়া হতো যাতে মানুষের মধ্যে থেকে ওই যে হিংস্রতা, ওই যে ঝগড়া, ওই যে একটা অন্য রকম একটা জিনিস, কারণ প্রথমে একদম শুরুতে যদি আপনারা মনে করে দেখেন, একদম শুরুতে সবাই সবার সঙ্গে ভালো ব্যবহার করে, সবাই সবার সঙ্গে ভালো থাকে। হঠাৎ করে কিছু একটা ঘটে, কিছু একটা টাস্ক দেওয়া হয়, তার মানে এই টাস্কটাকে অ্যাকচুয়ালি ওই তুই যেটা বলছিস প্রিজন গার্ডদের বলা হয়েছিল তোমরা আরও স্ট্রিক্ট থাকো, তাতে ওদের ওই বিহেভিয়ার, মানে এই ঘটনাটার বেসিক যেটা দাঁড়ালো সেটা আমি বুঝতে পারলাম যে যদি ফ্রি ফ্লোয়িং অবস্থায় থাকে মানুষ, যেখানে কোনো বাইরে থেকে কোনো প্রেশার কিংবা কোনো রকম ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে মানুষের মধ্যে থেকে হিংস্রতা বা যে খারাপ জিনিসগুলো বেরিয়ে আসে সেগুলো কম বেরিয়ে আসে বা বেরিয়ে আসে না। এটা কিন্তু হয়েছে, আবার টিভি শোতেই হয়েছে। প্রথম যখন এই স্ট্যানফোর্ড এক্সপেরিমেন্ট হলো, তার থেকে টিভি এদের মনে হলো যে এটা নিয়ে তো তাহলে পারে করা যেতে পারে একটা এক্সপেরিমেন্ট। তো দ্য এক্সপেরিমেন্ট বলে বিবিসি কিন্তু এক্স্যাক্টলি একটা শো লঞ্চ করে, কারণ তখন অবধি ইনফরমেশন হচ্ছে এটা তো মানুষ নিজেরাই করবে। তো ওরা অমনি একটা কিছু লোককে নিয়ে যায়, একটা ঘরে বন্ধ করে দেয়, ঘরে মানে একটা এরিয়ার মধ্যে বন্ধ করে দেয়, এবার তোমরা করো নিজেদের মতো করে একটা টাস্ক করো। হ্যাঁ, করতে গিয়ে তাহলে নিশ্চয়ই লড়াই করবে। সুপার ফেল করে প্রোগ্রামটা, কেউ দেখতে আসে না। টিআরপি যেটাকে বলি, টিআরপি একদম জিরো। কেন? কারণ কেউ কিছু করছে না তো, সবাই সবার সাথে কোঅপারেট করছে, একটা নিচে ভালো ব্যবহার করছে, হলো না। পরে বিগ ব্রাদার লঞ্চ হয় এবং অন্যান্য প্রোগ্রাম লঞ্চ হয় যেখানে ওই ম্যানিপুলেশনটা আছে, ইনস্টিগেট করাটা আছে। ওই ইনস্টিগেটটা না করলে পরে কিন্তু মানুষ আদতে কোঅপারেটই করে। হ্যাঁ, আদতে কখনোই দেখা যায়নি এটা, যে এরকম কোনো এক্সপেরিমেন্ট নেই, কোনো এক্সাম্পল নেই যেখানে মানুষ এরভাবে লড়াই করেছে নিজের সাথে উইদাউট এ প্রভোকেশন। এক মিনিট, এখানে একটা জিনিস আমি তোকে বলি, যে অনেক এরকম জিনিস, যেহেতু এই একসাথে থাকার কথা বলছিস, এরকম কোনো জাহাজ ভেঙে যাওয়া বা প্লেন ভেঙে যাওয়া যেখানে মানুষ এক জায়গায় স্ট্যান্ডার্ড হয়ে গেছে, এরকম একটা খুব পপুলার প্রচলন মানে কথা আছে যে মানুষ একসাথে এরকম কোনো জায়গায় এসে গেলে তার সার্ভাইভাল ইনস্টিংক্ট তৈরি হবে, সে একে অপরকে খেয়ে নেবে। হ্যাঁ, এরকম তো ঘটনা আছে। হোয়াট অ্যাবাউট দ্যাট, মানে ইন দিস বুক? সার্ভাইভাল ইনস্টিংক্ট মানুষের ক্ষেত্রে কিন্তু সার্ভাইভাল ইনস্টিংক্ট অন্যকে সাথে কোঅপারেট করা, এটা আমরা বললাম যে যেটা মানুষ আগে করে এসছে, যে যেই কারণে আমাদের জাতিটা দুর্বল হওয়া সত্ত্বেও আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রজাতি হয়ে উঠেছি, তার কারণ কিন্তু আমাদের সার্ভাইভাল ইনস্টিংক্ট, মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট
হচ্ছে ফিটটা হচ্ছে আমরা তখনই যখন আরেকজনের সাথে বন্ধুত্ব করছি, অন্যজনের সাথে সহানুভূতি দেখাচ্ছি, লয়াল হচ্ছি। তো আমাদের সহানুভূতি ওটাই কিন্তু সার্ভাইভাল ইনস্টিংক্ট। যেটাকে সার্ভাইভাল ইনস্টিংক্ট বলে প্রচলন করা হচ্ছে সেটা কিন্তু সার্ভাইভাল ইনস্টিংক্ট নয়। এবার এই যে গল্পটা, এটা আমরা সবাই শুনেছি, হ্যাঁ, বিভিন্নভাবে আমরা শুনেছি সবাই, যে একটা দ্বীপে, নির্জন দ্বীপে একটা প্লেন ক্র্যাশ হলো, বা কি একটা শিপ, একটা জাহাজ ভেঙে পড়লো, তাদের আর ফেরার কোনো রাস্তা নেই। এটা নিয়ে প্রচুর হলিউডে সিনেমা হয়েছে, অন্যান্য জায়গায় হয়েছে। সেক্ষেত্রে মানুষ কি করবে না, তখন তারা প্রথমত সার্ভাইভালের জন্য লড়াই করবে। অল্প একটু আমাদের রিসোর্স রয়েছে, সেটাকে কি করে আমরা মানে সব ছিনিয়ে নিতে হবে একজন আরেকজনের থেকে। এক আধটা যদি টিনে মাছ থাকে সেটাকে সবাই মিলে করবো, এবং তারপরে একটা পয়েন্ট দাঁড়াবে যেখানে গিয়ে মানুষকে মারবে, এমনও হবে যে মানুষকে খেয়ে নিচ্ছে। একদম একদম। এই পুরো গল্পটা এসছে একটা, পুরো যে ঘটনাটা, এই যে মিথটা, আইডিয়াটা এটা এসছে একটা বইয়ের থেকে, যে বইটা লর্ড অফ দ্য ফ্লাইস বলে। লর্ড অফ দ্য ফ্লাইস গোল্ডিং বলে একজন লেখেন, তার জন্য উনি নোবেলও পান। এবার গোল্ডিং আদতে নিজে খুব ডিপ্রেসড একটা মানুষ ছিলেন, নিজের ছেলেপেদের মারতেন টারতেন। তো এই যে বইটা যিনি লিখেছেন, রজার ব্রাগম্যান, ওনার এই গল্পটা পড়েছেন, সবাই পড়েছে মোটামুটি পৃথিবীতে বা শুনেছে। তো ওনার মনে হলো যে আদতে কি এটা হয়, মানে এটা তো গল্প। এবং ওনার যদি এই আইডিয়াটা লিখতে হয়, তাহলে তো এটা একটা অন্তরায় হয়ে দাঁড়াবে। মানে এটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এরকম যদি হয় তাহলে মানুষ কি করে ভালো। তো উনি এবার খোঁজা শুরু করলেন যে আচ্ছা দেখি তো ইতিহাসে কোথাও এরকম কিছু হয়েছে নাকি, কারণ এটা খুব একটা কমন ঘটনার তো নয়। তো খুঁজতে খুঁজতে উনি পেলেন আবার সেই প্যাসিফিক, প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপে, টোঙ্গা বলে একটা দেশ আছে, হ্যাঁ, টোঙ্গাতে 6-7টা ছেলে, ওরা বোর্ডিংয়ে থাকতো। ওদের বোর হয়ে গেছে, ওরা বোর্ডিংয়ে থাকতে থাকতে এবার আমরা জাহাজ, মানে নিজেদের মতো একটা বোট নিয়ে আমরা ফিজিতে যাব। তো এরা বেরিয়ে এরা রাস্তায় পথ হারিয়ে ফেলে, এবং ঝড় আসে, তারপরে ভাসতে তারা গিয়ে পড়ে একটা নির্জন দ্বীপে। এবং এমন একটা দ্বীপে গিয়ে পড়ে যেটা মানে সি রুটে পড়ে না আর কি, অন্য কোনো জাহাজ ওদিক দিয়ে যায় না, কাজে তারা ওখানে আটকে পড়ে থাকে। সবাই মনে করে এই ছেলেপেলেগুলো মারা গেছে। 1 বছর কি আরও তার খানিকটা পরে একটা অস্ট্রেলিয়ান একটা জাহাজ ওদিক দিয়ে অন্য কোনো কারণে যেতে গিয়ে এদেরকে উদ্ধার করে। উদ্ধার করার পর যেটা বেরোয় সেটা খুব স্টানিং, কিন্তু সেটা একেবারেই উল্টো গল্প। গল্পটা কি, তারা ওখানে গিয়ে পড়েছে, তারা নিজেদের মতো করে ওখানে একটা কমিউনিটির মতো বানিয়ে ফেলেছে, লিডার বানিয়েছে, এবং লিডারশিপটা আবার শিফট হচ্ছে। হ্যাঁ, সেখানে তারা কিচেন গার্ডেনের মতো বানিয়ে ফেলেছে। হ্যাঁ, সবাই মিলে কাজ ভাগ হয়ে গেছে। একজন আরেকজনকে কোঅপারেট করছে। ব্যাডমিন্টন কোর্ট বানিয়েছে, না খালি সময় কি করবে, ব্যাডমিন্টন কোর্ট বানানো হয়েছে ওখানে। নিজের মতো করে একটা সোসাইটি ছোট্ট করে একটা সোসাইটি। একজনের তার মধ্যে পা ভেঙে গেছিলো, তাকে সবাই বলে তুমি রেস্ট করো, অনেকদিন কাজ করেছো, এবার কাজটা আমাদের করতে দাও, ঠিক হয়ে আবার কাজ করবে। যখন উদ্ধার করেছে ওদেরকে, তখন দেখা গেছে এরা বেশ হৃষ্টপুষ্ট আর কি, এদের প্রচুর স্বাস্থ্য ভালো হয়ে গেছে। হ্যাঁ, এরা একজনের বন্ধুত্ব আরও প্রগাঢ় বন্ধুত্ব হয়েছে সবার মধ্যে, এবং তারা সারা জীবন সেই বন্ধুত্ব থেকে গেছে এদের মধ্যে। অ্যাকচুয়াল লর্ড অফ দ্য ফ্লাইজ এটা, মানে অ্যাকচুয়ালি তারা হ্যাপিয়ার, হেলদিয়ার, এবং সব দিক দিয়ে বেটার অবস্থায় রয়েছে। বেটার মানে কি, এবার ওই অবস্থায় পড়লে পরে মানুষ, মানে আমি বলছি তোকে, তারা কেউ কাউকে কেটে ফেলেনি, উল্টো তারা একে আরেকটার সাথে কোঅপারেট করেছে। রাইট। তো তার মানে আসল গল্পটাতে ওইটা ফিকশন, এটা রিয়েলিটি। তো এটার উদাহরণ আমরা তো পেয়েছি। এটার উদাহরণ ধর, আমরা যারা দেখছেন, আমি তুই কাছাকাছি যারা রয়েছে সবাই গত 3-4 বছরে একটা অদ্ভুত সমস্যার আমরা সম্মুখীন হয়েছে, সেটা হচ্ছে কোভিড। কোভিড যখন এলো তখন আমাদের কি মনে হলো, যে আমি একটা হয়তো হাঁচি উঠছে, আমার মনে হচ্ছে এর থেকেই মরে যাব, আমাকে সাহায্য করার কেউ নেই, কোনো চিকিৎসা নেই, আমার ভবিষ্যৎটা পুরো আনসার্টেইন একটা ভবিষ্যৎ, জীবিকা আনসার্টেইন, সব মানুষের জীবিকা আনসার্টেইন। তো এই মতো অবস্থা যদি আমাদের মধ্যে কিলার ইনস্টিংক্ট হয়, যদি কম্পিটিটিভ হয়, তাহলে সবাই, এবং খবরে সবসময় দেখাচ্ছে কিন্তু যে প্রচুর লোক মারা যাচ্ছে। এবার অনেকে রিলেট করবেন, একটা সময়ের পর কিন্তু বহু মানুষ খবর দেখা বন্ধ করে দিলেন, একদম আর নেওয়া যাচ্ছে না এই ভুল নয়, এই মানে মৃত্যু খবর, এই এত ডিপ্রেসিং নিউজ আর নেওয়া যাচ্ছে না। এবং তখন এটা মনে হলো সবার, যে আচ্ছা যারা হয়তো প্রতিদিনের
যাদের ইনকাম, যাদের রাস্তায় বেরোতে হয় ইনকাম করতে, বা আমাদের বাড়িতে যারা কাজ করেন, যারা ড্রাইভার বা এই যারা রয়েছেন, তাদের তো জীবিকা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা খাবেটা কি? অন্যান্য জিনিস ছেড়ে দাও, যাদের কাছে টাকা রয়েছে কিছুটা অন্তত, বা যারা ওয়ার্ক ফ্রম হোম করতে পারছে, তারাও তো এদের সাহায্য করবে না, কারণ তাদের লাইফটাও আনসার্টেন। কারেক্ট। এই রকম বিশ্বাস থেকে কিন্তু আমরা লকডাউনে ঢুকলাম, কিন্তু বাস্তব অভিজ্ঞতাটা কি আমাদের? বাস্তব অভিজ্ঞতাটা খুবই, আমি সবসময়ই বলি এটা, বিভিন্ন আমার মনে হয় পডকাস্টও কখনো না কখনো বলেই থাকবো, যে মানুষ মানুষের পাশেই দাঁড়িয়েছিল। মানুষ নিজের কাছে টাকা জমিয়ে রাখার চেয়ে অনেককে দিয়েছে। আমি আরেকটা জিনিস অ্যাড করে দিই, সেটা হলো সেই সময় আমফান হয়েছিল। আমফানের সুন্দরবনের মারাত্মক ক্ষতি হয়েছিল, এবং সুন্দরবনে কলকাতা থেকে এবং সব দেশের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা কিন্তু পৌঁছে গেছে উইদাউট এনি পলিটিক্যাল এজেন্ডা, উইদাউট এনি আদার এজেন্ডা, জাস্ট টু সাপোর্ট হিউম্যান বিংস, জাস্ট টু সাপোর্ট। একজন একজনের পাশে আমরা কিন্তু দাঁড়ালাম। কারেক্ট। এবং সেই দাঁড়ানোটা খুবই, আমি বলছি যে খুবই একটা স্বতঃস্ফূর্তভাবে দাঁড়ানো বা ন্যাচারালি দাঁড়ানো যেটাকে বলে, সেটাই হয়েছে। কেউ দেখছে না তো, তখন আমি কাকে সাহায্য করছি সেটা তো কেউ দেখছে না, একদম তাই। এবং মানুষ এমন একটা অবস্থা যে ভগবান ভালো করবেন এরকম নয়, কিন্তু পুণ্যের জন্য তখন কেউ হেল্প করেন না, না, জাস্ট হিউম্যান বিইং টু হিউম্যান বিইং কানেকশনের জন্য মানুষ এটা করেছে। এরকম কিন্তু দেখা গেছে বারবার যে আমরা হেল্পই করে, যখন মানুষ ক্রাইসিসে পড়ে তখন আরেকটা মানুষ পাশে এসেই দাঁড়ায়। তাহলে আমাদের মধ্যে এই যে বিশ্বাসটা কি করে এলো যে মানুষ একটা কিলার ইনস্টিংক্টে যাবে? হ্যাঁ, এবং এটা কি করে বিশ্বাস এলো? আমি দেখ, বিশ্বাস তো মানুষের আছে যে মানুষ ভালো ভালো প্রজাতি না, মানুষে মানুষে হানাহানি, মানুষে মানুষে কাটাকাটি, এইসব তোই আমরা বুঝি। এবার এটার বেসিক জায়গাটা বোধহয় হবস অ্যান্ড রুসোতে। ইউ ক্যান এক্সপ্লেন বেটার। এখানে এটা বুঝতে গেলে আমাদের জানতে হবে এই দুটো চিন্তাবিদ, এদের একেবারে পুরোপুরি অপোজিট একটা ভিউ পয়েন্ট, মানুষ কীরকম। হ্যাঁ, দুজন, এই যেখানে দুজনের নাম বলা হলো, দুজনের নামটাও একটুখানি। থমাস হবস এবং জ্যাক রুসো। থমাস হবস কি বলছেন যে মানুষ আদতে একটা হিংস্র প্রাণী, আমাদের মধ্যে ইমোশন এবং সহানুভূতি এগুলো কম, আমরা বরং একজন আরেকজনকে মেরে কেটে কম্পিটিশন করে বেঁচে থাকাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। প্রিহিস্টোরিক টাইমে যখন আমরা হান্টার গ্যাদারার ছিলাম তখনও ওটাই আমাদের বিষয় ছিল, আমরা ডিসিপ্লিন কখনো ছিলাম না। তারপর এলো কৃষি সভ্যতা, তখন মানুষ ধীরে ধীরে সভ্যতার বিভিন্ন রুলস এবং ডিসিপ্লিনে মানুষকে মানতে হবে, তাহলে পরেই মানুষ একটা অর্গানাইজড ওয়েতে চলবে। যত রকমের মানে সেটা আমরা বিজনেস স্ট্রাকচারই বলি, কর্পোরেট বলি, বা আমরা ধর্মের স্ট্রাকচার বলি, বা আমরা রাষ্ট্রের স্ট্রাকচার বলি, তার মূল গঠনটা কিন্তু ইকোনমিক্স, তার মূল বিশ্বাসটা থমাস হবস বলছেন যে মানুষ আসলে কম্পিটিটিভ এবং তাকে একটু টাকা পয়সা দিয়ে কিছু দিয়ে বা ডিসিপ্লিন করে তাকে ঠিক করে চালাতে হয়। এবং তার উপর একটা লাগবে, মানে একটা গভর্নেন্স লাগবে। এই গভর্নেন্স কে করবে সেটাকে উনি লেভিয়াথান বলতেন। লেভিয়াথান, হ্যাঁ, বইটার নামও লেভিয়াথান। এর একদম অপোজিট হচ্ছে জ্যাক রুসো। জ্যাক রুসো বলতেন যে না, আদতে ব্যাপারটা তা নয়, আদতে আমরা ফ্রি ছিলাম, আদতে আমাদের মধ্যে সহানুভূতিই ছিল, আদতে আমরা ক্রিয়েটিভ ছিলাম, একজন আরেকজনের হাত ধরে চলাটাই মানুষের আসল উদ্দেশ্য এবং আসল মানে ক্যারেক্টারিস্টিক, আসল আমাদের চরিত্র। এই যে হানাহানিটা, এটা এসছে এগ্রিকালচার সিভিলাইজেশন বা কৃষি প্রধান হওয়ার পর। তার মানে গভর্নেন্স আসার পর, পজেশন আসার পর, এইটা আমার, এইটা তোমার, এরকম হওয়ার পর। রুশো সেটাই বলতেন যে প্রথম যখন মানুষ কৃষি সভ্যতায় এলো, তখন প্রথম যখন দাঁড়ালো একটা জায়গার মধ্যে যে এটা আমার, এই জায়গাটা আমার, সেই জায়গা থেকেই তার এই লড়াইটা শুরু হলো, যেটা আমরা একটু আগেই বললাম যে তাহলে আমার প্রপার্টি, তাহলে আমার প্রপার্টিটা কার কাছে পাস হবে, তাহলে সেটা কে নেবে, সেটা নিয়ে হানাহানি, যুদ্ধ ইত্যাদি শুরু হলো। সেখান থেকেই ব্যাপারটা অন্যরকম হচ্ছে। এই রুশোর ভাবনার থেকেই লিবারাল, মানে মানুষকে ইন্ডিপেন্ডেন্ট করে দিতে হবে, ফ্রি থিঙ্কার হতে হবে। এডুকেশনে বিশ্বময় রুশোর প্রভাব বেশি, যতটা মানুষকে ফ্রি এডুকেশন দিতে পারা যায়, ফ্রি মানে লিবারাল এডুকেশন দিতে পারা যায়, এবং যতটা মানুষের মাথাটাকে ফ্রি করে তোলা যায়, হ্যাঁ, সেটাখানে রুশোর প্রভাব বেশি। আর যেগুলো ইনস্টিটিউশন, সেখানে হবসের প্রভাব বেশি। ঠিক। তো এই দুটো জিনিসের মধ্যে আমরা কোনটাকে বেছে নেব, সেটার জন্যে সেটাই হচ্ছে উনি মোটামুটিভাবে এটাই বলছেন, বারবার উনি দুজনকে রেফার করছেন এবং বলছেন যে সম্ভবত রুশোই ঠিক ছিলেন। আমরা আসলে কিন্তু একজন আরেকজনের সাথে
কোঅপারেট করতেই ভালোবাসি বা কোঅপারেট করাটাই আমাদের আসল উদ্দেশ্য। তো এটা প্রশ্ন করেছিলি, আমি বলেছিলাম আমরা পরে ফিরে আসবো এটাতে। সেটা হচ্ছে নাৎসি, ধর্মান্ধতা এবং টেররিজম। এই ব্যাকগ্রাউন্ডটা না হলে পরে এটা একটু আমাদের বোঝাতে অসুবিধে হতো। নাৎসিদের যখন যুদ্ধ শেষ হলো ওয়ার্ল্ড ওয়ার 2, তখন কিন্তু প্রচুর নাৎসি অফিসার, সৈন্য টৈন্য এদের প্রচুর আইনের দোরগোড়ায় তোলা হলো, তাদের ইন্টারভিউ করা হলো যে কেন এরা এটা করেছিল। মানে আদতে তো হিটলার কনসেন্ট্রেশন ক্যাম্পে তো নিজে দাঁড়িয়ে থেকে করেনি, প্রচুর জার্মান অফিসার, প্রচুর জার্মান সৈন্য এরা তো করেছে। এত বড় একটা মানব সভ্যতার একটা ভুল জিনিস যে মানুষকে কনসেন্ট্রেশন ক্যাম্পে ঢুকিয়ে গ্যাস দিয়ে মেরে ফেলছে, এবং সেটা তো সত্যি, মানে হলোকস্ট হয়েছে। হ্যাঁ, এটা কি করে করলো এরা? প্রথমে সব মনে করতো যে বোধহয় একটা ভুল আইডিওলজি, ভুল আদর্শে তাদেরকে প্রোপাগান্ডা দিয়ে তাদের মাথাটা মুড়ে দেওয়া হয়েছে, যেটা হিটলার করেছে। আচ্ছা, এখানে একটা অদ্ভুত জিনিস, যে আমেরিকায় কিন্তু একটা ওরা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার ডিভিশন বানিয়েছিল সেই সময়। তার কাজটা ছিল যে এটা তো সাইকোলজিক্যাল ওয়ার করছে নাৎসিরা, ওদের সৈন্যদেরকে বোঝাচ্ছে একটা ভুল আইডিওলজিতে, তা আমরা তাদেরকে কি করে ওখান থেকে আরো দুর্বল করব। তো তারা লিফলেট ফেলতেন এটা বলে বলে যে এই আইডিওলজিটা ঠিক নয়, আসল আইডিওলজিটা এটা, মানুষের এরকম হওয়া উচিত, এই অত্যাচার ঠিক নয় ইত্যাদি। যুদ্ধ যখন শেষ হলো তখন দেখা গেল কোনো নাৎসির কেউ লিফলেটে আদৌ প্রভাবিত হয়নি। আরও ইন্টারেস্টিং, তারা নাৎসি আইডিয়াতেই প্রভাবিত হয়নি। তারা কেন করতেন তাহলে এই অত্যাচারটা? এটা রুলের প্রশ্ন নয়, এটা আদৌ নাৎসি আইডিওলজির প্রশ্ন নয়। তারা করতেন তার পাশের সাথীটার জন্যে। বলতেন আমার যে বন্ধু, আমার সাথী বন্ধু যে যুদ্ধ করছে আমার সাথে, আমি তার জন্য করছি। এই আইডিয়াটা এখনও পর্যন্ত কিন্তু মিলিটারিতে এটা ইউজ হয়। কমান্ডো ফোর্স, যেটা আমাদের স্পেশাল ফোর্স ইন্ডিয়া, তো সেখানেও সবচেয়ে ইম্পর্ট্যান্ট কনসেপ্ট যেটা তাদেরকে শেখানো হয় সেটা হচ্ছে ইউ আর রেসপন্সিবল ফর ইউর বাডি। বাডি মানে বন্ধু, দুজন পেয়ার করে ওরা করে। ফার্স্ট অফ অল ইউ আর ফাইটিং ফর ইউর বাডি, তোমার সাথীর জন্য তুমি লড়াই করছো, নিজের জন্য নয়, দেশের জন্যও নয়। প্রথম লড়াইটা করছো তুমি তোমার সাথীর জন্যে। কি অদ্ভুত দেখুন, মানে আলটিমেটলি হিউম্যান বেসিক ইমোশনের জায়গা এটা। মানে আমি কারোর জন্য একটা কিছু সহানুভূতি, আমার একটা ইমোশন, ফ্রেন্ডলিনেস, একদম বন্ধুত্বটাই আসল। বন্ধুত্বটা আমাদেরকে যেমন কোঅপারেট করতে শিখিয়েছে, তার জন্য যেমন আমাদেরকে প্রচুর ভালো কাজ করতে শিখিয়েছে, আবার সেই বন্ধুত্বটাই আমাদের কিন্তু এটা করতেও শেখায় যে আমি বন্ধুর জন্য প্রাণ দিয়ে দিতে পারি, বন্ধুকে কিছু হতে দেবো না। মানে এটা কিন্তু হয়নি কি, মানে বন্ধু হিসেবে যে ও বলছে একটা কাজ করতে যেতে, যেটা আমার মনে হচ্ছে না এটা লিগালি না ঠিক না কাজটা, কিন্তু করে দিয়েছি আমরা। दोस्त ने बोला करने का तो करने का, একদম। হ্যাঁ, তো ভাই নে বলা করনে কা তো করনে কা। এটা কিন্তু ট্রাস্ট, লয়্যালটি এবং বন্ধুত্বপূর্ণ ব্যাপারটাই কিন্তু আর্মিদের মধ্যেও কাজ করে, টেররিস্টদের মধ্যেও কাজ করে। টেররিস্টদের যারা ইন্টারভিউ করেছেন তারা বলেছেন যে আদৌ যে ইসলামিক টেররিস্টই হোক বা যেই টেররিস্টই হোক, সে কিন্তু তার কাছে ওই আইডিওলজিটার গুরুত্ব অনেক কম। আসল গুরুত্ব হচ্ছে যে এই কাজটা করার ফলে আমার বন্ধু এবং আমার সঙ্গী সাথীদের জন্য আমি কি করে ফেলতে পারছি, ও করছে আমাকেও করতে হচ্ছে, আমার ফ্যামিলির জন্য আমি কি করছি। মানে আমার কথা হয়েছে আর্মির মানুষের সাথে যারা খুব উঁচু পদে রয়েছেন, তারা বলছেন যে টেররিস্টটা ধরা পড়ে তাদেরকে জিজ্ঞেস করলে পরে কিন্তু তারা তাদের ফ্যামিলির কথাই বলে, তাদের বন্ধুদের কথাই বলে, তাদের কমিউনিটির কথাই বলে যে তাদের ভালো হবে, আমি যদি মরেও যাই তাতে কি আসলো গেল। অর্থাৎ যে এমপ্যাথিটার আমরা কথা বলছিলাম, তার মানে যে আইডিওলজিটার কথা বলা হচ্ছে, টেরোরিজমের আইডিওলজি, তারা অ্যাকচুয়ালি আইডিওলজিটা দিয়ে ট্রিগার্ড হচ্ছে ঠিকই, কিন্তু আসল উদ্দেশ্যটা ফ্যামিলি বা বা বেসিক ইমোশনটার জায়গায় আমরা যদি থাকতে পারি তাহলে পরে এটা হবে। এবার এখানে কি হয় যে মানুষের আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে যে তাহলে আমরা যত হানাহানির গল্প শুনছি, এত খবর দেখছি, এগুলো কি ভুল? ভুল তো নয়। আমাদের যে বলা হচ্ছে বারবার যে আমরা অস্থির সময়ের মধ্যে রয়েছি, এটা কি ভুল? এটা অবশ্য ভুল। পৃথিবীর ইতিহাস যদি দেখা যায়, এই সময়ে 2024 আমরা সবচেয়ে ভালো আছি।
সব দিক দিয়ে। যদি ডেটার কথা বলা হয়, ফ্যাক্টফুলনেস বলে একটা বই আছে, যারা সুযোগ হবে তারা পড়বেন। সেখানে কিন্তু ডেটা দিয়ে প্রমাণ করা হয়েছে যে আসলে পৃথিবীর ইতিহাসে এই সময়টা সবচেয়ে ভালো মানুষের জন্যে। মানে এনভায়রনমেন্ট খারাপ হচ্ছে ঠিক আছে, কিন্তু তার থেকে অনেক বেশি স্ট্রাগল মানুষকে করতে হতো, অনেক বেশি হানাহানি ছিল। এই সময় আমরা আসলে ভালো আছি। তাহলে এত মানে এরকম খবর হচ্ছে কেন? এরকম চারিদিকে হচ্ছে কেন? ধর এই কলকাতা শহর, কত স্কুল কলেজ আছে না, তাদের ছেলেমেয়েরা বন্ধু না? বন্ধু মানে বন্ধুত্বই তো আছে, বন্ধুত্ব আছে। তারা নিজেদের জন্য মানে বন্ধুর জন্য কি না করছে, অনেক কাজ করে ফেলছে তারা বন্ধুর জন্য, নিজের ক্ষতি করেও করছে। সেইটা তো খবর হচ্ছে না, সেটা খবর নয়। খবর কি, যে একটা ছেলে বন্ধুত্বের জন্য হয়তো কিছু করে, মানে বন্ধুর সাথে হয়তো মারামারি করে তাকে মেরে ফেললো বা কিছু একটা এমনি। হ্যাঁ, এক্সেপশন, খবর সবসময় এক্সেপশনের কথা বলে। হ্যাঁ, মানে যদি হিসাব করা যায় তাহলে হয়তো এরকম 1000টা বন্ধুত্বের মধ্যে 1,00,000টা বন্ধুত্বের মধ্যে যে বন্ধুত্বের গল্প, আমি জানি যারা দেখছেন তারাও এই মুহূর্তে নিশ্চয়ই তাদের বন্ধুদের কথাই তাদের মাথায় আসছে, খুব স্বাভাবিক, এটাই আমাদের সঙ্গে হয়। এরকম প্রচুর বন্ধু, এই 1,00,000 বন্ধুর মধ্যে হয়তো একজন বন্ধু আরেকজন বন্ধুকে কোনো একটা সময় কোনো একটা কারণে খুন করে ফেলেছে। তাই বলে বাকি ওই 1,00,000 বন্ধুত্বের গল্প তো নিউজ হচ্ছে না। নিউজ তো হচ্ছে ওইটুকু। নিউজটা সবসময় এক্সেপশন। কারেক্ট। যুদ্ধটা সবসময় এক্সেপশন। কারেক্ট, ঠিক। আজকের দিনে 197টা বোধহয় দেশ আছে পৃথিবীতে, সবাই তো শান্তিতেই রয়েছে মোটামুটি ভাবে। 4টে দেশ নিজেদের মধ্যে লড়াই করছে, আমরা তাই নিয়ে বলছি তাহলে তো পৃথিবীটা যুদ্ধময় হয়ে গেল। পার্সেন্টেজ হিসেবে কোথায় আমরা, মানে 4%, 3%, 4% কান্ট্রিজ যুদ্ধ করছে। সেগুলো খবর হচ্ছে না কখনোই, কারণ এখানে এই যে নিউজ দেখে কি হয়, এখানে এটাকে প্ল্যাসিবো এফেক্ট, মানুষের ক্ষেত্রে পিগম্যালিয়ান এফেক্ট বলে একটা হয়, যে যদি কাউকে বিশ্বাস করানো হয় না যে তুমি ভালো আছো বা তুমি ভালো, তাহলে সে ভালো বিহেভিয়ারই করবে। প্ল্যাসিবো এফেক্ট বলি। প্ল্যাসিবো এফেক্ট মানে ধর যে, মানে ডাক্তাররা অনেক সময় করেন এটা, যে আমি ধর ডাক্তারের কাছে গেলে, ডাক্তারবাবু আমার শরীরটা ভালো নেই একদম, উনি পরীক্ষা টরীক্ষা করে বুঝলেন যে আসলে কিছু হয়নি, এর শুধু মানসিকভাবে মনে হচ্ছে শরীরটা খারাপ, তিনি একটা হয়তো সাদা গুলি দিয়ে দিলেন ট্যাবলেট, ওর মধ্যে আদতে কিচ্ছু নেই, কিন্তু সে খেয়ে মনে হলো হ্যাঁ এবার ঠিক আছে। এটাকে বলে প্ল্যাসিবো এফেক্ট। ওই ওষুধটাকে বলে প্ল্যাসিবো। হ্যাঁ, এর হোমিওপ্যাথ ডাক্তাররা খুব করেন এটা। এটার উল্টো একটা আছে আবার, নোসেবো এফেক্ট। এবার মনে করুন যে ডাক্তারের কাছে গেলেন, আমরা তো সবটা বুঝি না, সে দেখে বললো আপনার কিন্তু হার্টটা ঠিক নেই, বুঝলেন তো, একটু যত্ন নেবেন। পরদিন থেকে তো বুকের এই জায়গাটা একটু চিনচিন করবে, কিন্তু একদম করবে। হ্যাঁ, এটাকে বলে নোসেবো এফেক্ট। তো নিউজটা হচ্ছে আমাদের নোসেবো। নিউজে অস্থির সময় বললে পরে অস্থিরই হবে মানুষ। আরেকটা জিনিস আমি বলি, এটা আমার রিসেন্টলি বোধহয় কোনো একটা পডকাস্টে বলছিলাম, ও বোধহয় বারবার হয়তো অনেক কিছু একসাথে একই রকম বলি, সেটা হলো প্রত্যেকটা সময় নিজের মতো করে অস্থিরই ছিল যদি সেই অনুযায়ী দেখতে হয়, আবার প্রত্যেকটা সময় নিজের মতো করে ভালোই ছিল। মানে ভালো আর খারাপের সামঞ্জস্যটা চিরকালই থেকে গেছে। হ্যাঁ, মানুষকে বিশ্বাস করাতে হয়। রাইট। যেমন এটাও একটা এক্সপেরিমেন্ট হয়েছে, পিগম্যালিয়ান এফেক্টের এক্সপেরিমেন্ট। কি হয়েছে যে একটা স্কুলে একজন গেছেন, সাইকিয়াট্রিস্টের এক্সপেরিমেন্ট। স্কুলে গিয়ে উনি আইকিউ প্রথমে চেক করেছেন সব বাচ্চাদের, করে তারপরে ওই রিপোর্টটাকে পাশে রেখেছেন। পাশে রেখে উনি টস করেছেন প্রত্যেকটা স্টুডেন্টের। কিছু স্টুডেন্টকে, যারা হেড ধরা যাক, হেড পড়েছে তাদের আলাদা, টেল আলাদা। হেডদেরকে ব্যাপারে বলেছেন ওদেরকে সামনে, তোমরা না ব্রাইট ছেলে বা মেয়ে, তোমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল, ইউ গাইজ আর রিয়েলি গুড, তোমরা যদি খাটো ভালো হবে কিন্তু তোমাদের। আর অন্যদেরকে বলছে তোমাদের কিন্তু মুশকিল আছে, একটু উইক তোমরা, হ্যাঁ তোমরা অন্যদিকে দেখো, কো কারিকুলার, এক্সট্রা কারিকুলার। বলছে চাপ আছে জীবনে, পড়াশোনা নিয়ে অত চাপ নিও না, অন্যদিকে দেখো। হ্যাঁ, 1 বছর পর দেখা গেছে যাদেরকে বলেছিল তোমরা ভালো পড়াশোনায় কিন্তু তোমাদের কিন্তু ব্রাইট তোমরা, তারা আসলেই তাদের আইকিউ বেড়েছে এবং তারা আসলেই ভালো রেজাল্ট করেছে। রিয়েলিটি, এবং যাদের উল্টোটা ছিল তারা কিন্তু আসলেই তাদের আইকিউ একটু কমেছে। কি অদ্ভুত। প্রথমটাকে বলে পিগম্যালিয়ান এফেক্ট, দ্বিতীয়টাকে বলে গোলেম এফেক্ট।
তোমাকে যদি বিশ্বাস করানো হয় তুমি ভালো আছো বা তোমার ফিউচার ব্রাইট, তুমি আসলেই খাটবে সেটার জন্য, তুমি ভালো হয়ে যাবে। আর উল্টোটা করলে পরে মানুষ আবার খারাপও হবে। তো এই নোসেবোটা খুব ইম্পর্টেন্ট, বা গোলেম এফেক্টটা খুব ইম্পর্টেন্ট তাদের জন্য যারা আমাদের উপরে রুল করতে চায়। সে ধর্মের রুল হোক, সেটা রাষ্ট্রের রুল হোক, সেটা কর্পোরেটের রুল হোক, এইটা কিন্তু তারা করে। মানে যদি মানুষের মনে হয় যে আমি খুব ভালোই আছি, আমি খুব ভালো সময়ই আছি, এবং আমার চারপাশে মানুষের যা যা হচ্ছে তার বাইরেও অনেক কিছু ভালো হচ্ছে, সত্যি খারাপ তো কিছু জিনিস হচ্ছেই, খারাপ জিনিস হচ্ছে সেটা আমার খারাপ লাগছে, কিন্তু ভালো জিনিসের জন্য আমার আনন্দটাও অতটাই হচ্ছে যতটা দুঃখ আমার খারাপ জিনিসের জন্য হচ্ছে, যদি এটা হয়, তাহলে তুই বলছিস যে রাষ্ট্রের পক্ষে যে লাগামটা রাখা, যে তুমি না ভালো নেই, আমি আছি, তোমাকে ভালো রাখবো। শুধু রাষ্ট্রই নয়, যে কোনো কর্পোরেট ম্যানেজাররা তো এটা করে। কর্পোরেট ম্যানেজার, ধর্মের গুরুরা, সমস্ত কিছু, যে আলটিমেটলি ভালো নেই, তোমাকে ভালো অবধি পৌঁছাতে হবে, আমি তোমাকে সাহায্য করছি। কোন ধর্মগুরুর একটা তুই বের করে দেখছিস, ধর্ম নির্বিশেষে একটা গুরুর একটা স্পিচ বের করে দেখ যেখানে সে বলছে যে আসলে তোমরা সবাই ভালো, সবাই বলে যাচ্ছে আসলে তোমরা খারাপ। ভালো তোমাদের হতে হবে, চেষ্টা এবং করতে হবে। মানে ঈশ্বর আসবে, তোমাকে ভালো করতে হবে, ঈশ্বরের নাম করে তুমি ভালো হয়ে যাবে, বা আমার কথা শোনো, আমার কথা শোনো, তুমি ভালো হয়ে তুমি যাবে। ভালো হয়ে যাবে। ভালো গুরুরা হলে ঈশ্বরের কথা বলবে, একটু যে নিজের উপর সে নার্সিসিস্ট গুরু হলে ওটা বলবে যে আমাকে বিশ্বাস করো। হ্যাঁ, এখানে এটা খুব ইম্পর্টেন্ট যে এই লিডার যারা হয় না, পাওয়ারফুল যারা হয়, এদের জন্য একজন ছিলেন, তার নাম হচ্ছে ম্যাকিয়াভেলি। নাম অনেকেই শুনেছে ম্যাকিয়াভেলির নাম। ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স বলে একটা বই লিখেছিলেন, যেটা কিন্তু চার্চিল, হিটলার, যত লিডার আছে সবাই ম্যাকিয়াভেলির প্রিন্সকে একদম বন্ধের মতো ফলো করে। সেখানে কি বলেছেন উনি, যে পাওয়ারফুল হতে গেলে পরে রুথলেস হতে হবে। এবার সেটা সব রুথলেস হয়ে গেলেন। দেখা গেছে যে এই যে পাওয়ার, এইখানে একটা ইম্পর্ট্যান্ট এক্সপেরিমেন্ট। আবার এই গল্পগুলো এত ইন্টারেস্টিং না, বলতে ইচ্ছে করছে যে কিছু লোককে সাধারণ গাড়ি দেওয়া হয়েছে, একই লোক কিন্তু এক সাধারণ গাড়ি দেওয়া হয়েছে, এরা মিডল ক্লাস, মধ্যবিত্ত যেই ধরনের গাড়ি চড়ে সেরকম গাড়ি দিয়ে যাও রাস্তায়। যখন এবং কোনো সিগন্যাল রাখা হয়নি, যখন দেখছে যে কেউ রাস্তা ক্রস করতে যাচ্ছে, এরা সবাই দাঁড়িয়ে যাচ্ছে। সাধারণ মানুষ রাস্তা ক্রস করতে গেলেই এরা দাঁড়িয়ে যায়। ভালো কথা। আবার সেই গোষ্ঠীটাকেই দেওয়া হয়েছে মার্সিডিজ, বিএমডাব্লিউ, এই ধরনের যে লাক্সারি কার, যেগুলো পাওয়ার শো করে। আমি যদি সমাজে পাওয়ারফুলি, তাহলেই আমার কাছে এই গাড়িগুলো থাকবে। তখন তারাই ওই গাড়িটা চালাচ্ছেন এবং তারা কিন্তু আর রাস্তা ক্রস করার জন্য দাঁড়াচ্ছেন না। আচ্ছা, তার মানে পাওয়ার করাপ্ট, সেই কথাটা কি মানে সত্যি? পাওয়ার বলছে একটা ড্রাগসের মতো, মানুষের সাইকোলজিক্যালি মানুষকে এমনি করে দেয় যে তখন সে অনেক বেশি রুথলেস, তখন সে অন্যের থেকে পাওয়ার নিতে চায়, তখন সে শর্ট সাইটেড, এবং অন্যের ওয়েলফেয়ারটা ইম্পর্টেন্ট না, সে সেলফ সেন্টার্ড। তো এই পাওয়ারফুল যারা, তারা সবসময় এটা চেষ্টা করবে, যখনই আমার মনে হবে আমি পাওয়ারফুল তখনই আমি এটা করব। তো আমাদের মানে লং স্টোরি শর্ট, আমাদের এটা বুঝতে হবে যে মানুষ কিন্তু আসলে, উনি যেটা আর্গিউ করছেন যে মানুষ আসলে ভালো, সহানুভূতি, বন্ধুত্ব, এগুলো দিয়ে যতদিন থাকতে পারবো ততদিন আমরা ভালো। পজিটিভিটি, যেটা তুই বলিস সোল কানেকশন পডকাস্টে, পজিটিভিটি যত বেশি ছড়ানো যায় তত আরও বেশি পজিটিভিটি বাড়বে, তৈরি হবে। পজিটিভিটির একটা কি বলবো, ওই রিপল এফেক্ট, একটা স্নো বলিং এফেক্ট হবে। আর যদি উল্টোটা আমরা করি তাহলে পরে কিন্তু আদতে পৃথিবীর উন্নতি হবে না। মানে আজও কিন্তু আমরা থমাস হবসকে প্রমাণ করে দেবো যে উনি ঠিক ছিলেন, যে আসলে আমরা খুব হানাহানি পছন্দ করি, এবং রুশো ভুল ছিলেন। আমার মনে হয় একটা সোল কানেকশনের যে বেসিক আইডিয়াটা, সেটা হলো স্প্রেড পজিটিভিটি, স্প্রেড নলেজ। এবং আমার মনে হয় আজকে একটা এমন আড্ডা মারলাম, এমন একটা বই নিয়ে কথা বললাম, আপনাদের আবার একবার দেখাই, প্লিজ এই বইটা পড়বেন। আমার মনে হয় আমি আজকের থেকেই পড়বো, মাসের থেকে শোনার পর। আমার মনে হয় যে মানুষ যেরকম আসলে, মানুষের যে আসল ইনস্টিংক্ট, বেসিক ইনস্টিংক্ট, যেখানে আমাদের বারবার অনেক সময়তেই বলা হয় যে মানুষ খুব হানাহানিজনক, হানাহানিপূর্ণ, ভেতরে ভেতরে হিংস্র, অ্যানিমেল ইনস্টিংক্ট। আমরা তো অ্যানিমেল নই বস, আমরা তো বেরিয়ে এসছি না অ্যানিমেল থেকে বেরিয়ে এসছি, এরকম একটা জায়গায় আছি। আসলে তো মানুষ অ্যাকচুয়ালি পৃথিবীটাকে রুল করছে।
মাথা দিয়ে, বুদ্ধি দিয়ে, এবং যতগুলো আর্গুমেন্টস আমি ডেভিলস অ্যাডভোকেটই হয়েছিলাম এখানে, আমি চেষ্টা করেছিলাম যে প্রেমাশিসকে বলার যে না মানুষ আসলে খারাপই, কিন্তু আলটিমেটলি যে জিনিসগুলো বেরিয়ে এলো তাতে কিন্তু কোথাও গিয়ে এই বিশ্বাসটাই আরও রিইনফোর্সড হয়, এই বিশ্বাসটাই আরও বেশি বিশ্বাস করতে ইচ্ছে হয় যে মানুষ আসলে ভালো, আমরা সবাই আসলে ভালো। চারিদিকে না পৃথিবীটা অত খারাপ না, খারাপ হচ্ছে, খারাপ ঘটবে, কিন্তু আমাদের কাজটা কি? আমাদের কাজটা হলো টু স্টে পজিটিভ, টু স্প্রেড পজিটিভিটি আর স্প্রেড নলেজ। এই কথাটা কেন ইম্পর্ট্যান্ট? কারণ নলেজ যত মানুষের মধ্যে যাবে, যত বেশি নতুন জিনিস মানুষ জানবে, তত তার পজিটিভ থাকতে সুবিধা হবে। আমার মনে হয় এই পার্টিকুলার আড্ডাটা আপনাদেরকে একটা অদ্ভুত পজিটিভিটি দিয়েছে। থ্যাংক ইউ প্রেমাশিস, থ্যাংক ইউ ফর টকিং অ্যাবাউট দিস বুক। থ্যাংক ইউ আপনাদেরকে এতক্ষণ শোনার জন্য। এবং যদি সেই পজিটিভিটিটা আপনাদের মধ্যে ছড়িয়ে থাকে, তাহলে একটু আগে একটা কথা হচ্ছিল যে পজিটিভিটির একটা রিপল এফেক্ট আছে, যত বেশি ছড়াবে তত বেশি বাড়বে চারিদিকে, মানুষ হয়তো আরও বেশি ভালো থাকার চেষ্টা করবে বা ইচ্ছে তৈরি হবে। সেই কারণে যেটা করার দরকার সেটা হলো এই ভিডিওটাকে ছড়িয়ে দিন, সোল কানেকশন পডকাস্টকে, সোল কানেকশনকে ছড়িয়ে দিন, আরও সোল কানেক্ট হোক, আরও সোল পজিটিভ থাক, আরও সোল ভালো থাক। সো এই বলে আজকের এপিসোড এখানেই শেষ করছি। এরকম অন্যান্য বই নিয়ে, বিভিন্ন রকমের পার্সপেক্টিভ নিয়ে আমরা আসতেই থাকবো সোল কানেকশন বই থেকে। সো ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, এবং যেটা সবসময় বলি, আরেকবার বলি, স্প্রেড পজিটিভিটি, স্প্রেড নলেজ। টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে।